আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। সরকারি বাংলা কলেজের দ্বাদশ শ্রেণী অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের বলছি, এখন তোমাদের অর্থনীতি বিষয়ে ক্লাস হবে। আশা করি তোমরা সবাই খুব ভালো পরীক্ষা দিয়েছো একাদশে। এখন তোমরা দ্বাদশ শ্রেণীর ক্লাস করবে, অর্থাৎ ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারের ক্লাস করবো। আজকে আমরা পড়বো আজকে অর্থনীতি দ্বিতীয় পত্র শুরু করব। তো তোমাদেরকে অর্থনীতি দ্বাদশ ইন্টারমিডিয়েটের এই সেকেন্ড ইয়ারের ক্লাসে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। তো আমরা শুরু করব অর্থনীতি দ্বিতীয় পত্র। অর্থনীতির দ্বিতীয় পত্র আমাদের বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশের অর্থনীতি বিষয়ক আলোচনা। বাংলাদেশের অর্থনীতি বিষয়ে আলোচনা করতে যে আমরা দেখব যে অর্থনীতির দ্বিতীয় পত্রে আমরা বাংলাদেশের অর্থনীতিতে কী কী বিষয়গুলো আছে এখানে তোমাদের মোট 10টি অধ্যায় রয়েছে দ্বিতীয় পত্রে বাংলাদেশ বিষয়ক। রয়েছে কি, বাংলাদেশের প্রথম চ্যাপ্টারে রয়েছে বাংলাদেশের অর্থনীতির পরিচয়, তারপর রয়েছে বাংলাদেশের কৃষি, বাংলাদেশের শিল্প, এরপরে আছে জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থানের বিষয়টি, তারপরে রয়েছে খাদ্য নিরাপত্তা, রয়েছে অর্থায়ন চ্যাপ্টার, মুদ্রাস্ফীতি, আন্তর্জাতিক বাণিজ্য, সরকারি অর্থব্যবস্থা, উন্নয়ন পরিকল্পনা। এভাবে 10টি অধ্যায় রয়েছে তোমাদের। তো আজকে আমরা প্রথম অধ্যায়টি থেকে শুরু করব। তোমরা তো জানো তোমাদের এমসিকিউ রয়েছে, 30 নম্বরের এমসিকিউ এবং 70 নম্বরের সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো সেভাবেই তোমরা প্রিপারেশন নিবে। প্রথম চ্যাপ্টার রয়েছে কি আমাদের বাংলাদেশের অর্থনীতির পরিচয়। এটা হচ্ছে তোমাদের প্রথম অধ্যায়, বাংলাদেশের অর্থনীতির পরিচয়, অর্থাৎ ইন্ট্রোডাকশন টু বাংলাদেশ ইকোনমি। আমরা এই চ্যাপ্টারে দেখবো, এই চ্যাপ্টার থেকে যে এই চ্যাপ্টারটার মাধ্যমে পড়ে আমরা কি শিখতে পারবো। বাংলাদেশের অর্থনীতি সম্পর্কে একটি ধারণা নিতে পারবো, বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক পটভূমি বর্ণনা থাকবে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে ব্যাখ্যা তোমরা জানতে পারবে, অর্থনৈতিক কাঠামো ও বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব, অর্থনীতির গতিধারা, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক পরিস্থিতিতে পরিপ্রেক্ষিতে বাংলাদেশের অবস্থান এবং বাংলাদেশের ভবিষ্যৎ সম্ভাবনা, অর্থনীতির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আমরা এই অধ্যায়ে আলোচনা করব। বাংলাদেশের ঐতিহাসিক পটভূমি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব, যে অর্থনীতির ঐতিহাসিক পটভূমি। আমরা জানি যে প্রায় 200 বছর বাংলাদেশ, প্রায় 200 বছর ব্রিটিশ শাসন আমল, ঔপনিবেশিক শাসন আমল চলেছিল দেশে, ভারতবর্ষ, এবং 1947 সালে ভারতবর্ষ বিভক্ত হয়ে পাকিস্তান এবং ভারত নামক দুটো রাষ্ট্রের জন্ম হয়েছিল। তৎকালীন পাকিস্তান অংশকে দুটি অঞ্চলে বিভক্ত করা হয়েছিল, একটি পূর্ব পাকিস্তান যেখানে বাংলাদেশের অবস্থান, এবং আরেকটি ছিল পশ্চিম পাকিস্তান যেটা পাকিস্তান অংশ নামে পরিচিত ছিল। তো দেখা যায় যে স্বাধীনতার কিছুদিন পরে পশ্চিমা শাসক গোষ্ঠী এবং তাদের সমর্থনকারী পুঁজিপতি ও সামন্তবাদী কিছু চক্রান্তের কারণে বাংলাদেশের জনগণ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্যাতিত হচ্ছিল, শোষিত হচ্ছিল, বঞ্চিত হচ্ছিল, বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছিল। ফলে দু অঞ্চলের মধ্যে যতই দিন যাচ্ছিল দেখা যাচ্ছিল দু অঞ্চলের মধ্যে ক্রমে একটা
বৈষম্য সৃষ্টি হয়েছিল, শ্রেণী বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সব দিক থেকেই তার একটা বৈষম্য সৃষ্টি হয়েছিল। রাষ্ট্রভাষা, শিল্পায়ন, রাস্তাঘাট, সামাজিক অবকাঠামো, রাজস্ব নীতি, আর্থিক নীতি প্রণয়ন, বাস্তবায়ন, প্রতিটা পদক্ষেপেই বাংলাদেশ পাকিস্তানি শাসক গোষ্ঠী দ্বারা শোষিত হচ্ছিল। আর ফলে শুরু হয়েছিল কি আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলন একটি প্রতিষ্ঠিত উদাহরণ। এরপরে 1966 সালে 6 দফা আন্দোলন, 6 দফা দাবি, 1970 সালে সাধারণ নির্বাচন, 1971 সালে স্বাধীনতা যুদ্ধ এবং অবশেষে 1971 সালে 16 ডিসেম্বর বাংলাদেশের বীর মুক্তিবাহিনী প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে পাক হানাদার বাহিনীর কবল থেকে, যারই ফলশ্রুতিতে 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এক নতুন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আবির্ভূত হয়, যার নাম বাংলাদেশ। তো এভাবে 200 বছরের ব্রিটিশ শোষণ এবং 25 বছরে পাকিস্তানি শাসনের কবল থেকে মুক্ত হয়ে 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। এবং স্বাধীনতার পরবর্তীতে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কি হয়েছিল আমরা দেখব। তো বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার দেখি যে অনগ্রসরতা বা পশ্চাৎপদতা, যাই বলি আমরা, পশ্চাৎপদতা ঐতিহাসিক প্রেক্ষাপট। বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার ঐতিহাসিক প্রেক্ষাপটটা কি, যেটা বলেছিলাম যে 200 বছরের ব্রিটিশ শাসন আমল এবং তার সাথে 25 বছরের পাকিস্তানি শাসন আমল। এই দুইটাই হচ্ছে শাসন আমলে বাংলাদেশিরা যেভাবে বঞ্চিত হয়েছিল সেটাই বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার প্রধান কারণ। ব্রিটিশ শাসন আমলকে যদি আমরা বলি, ব্রিটিশ শাসন আমলে বাঙালিরা পদে পদে প্রতি পদক্ষেপে বঞ্চিত হয়েছিল। কোম্পানি শাসন আমল, তারপরে শিল্প বিপ্লব উত্তর যুগ, সাম্রাজ্যবাদ, এই 200 বছর ব্রিটিশরা বাংলাদেশকে অর্থনৈতিক প্রতিটা ক্ষেত্রে দাবিয়ে রেখেছিল। ব্রিটিশরা আমাদের কুটির শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, পাট শিল্প, এই সমস্ত সম্ভাবনাময় খাতগুলোকে ধ্বংস করে দিয়েছিল। আমাদের দেশের সম্পদ বিদেশে নিজেদের দেশে পাচার করেছিল, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গতিধারাকে রুদ্ধ করে দিয়েছিল। ফলে বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতা দেখা দিয়েছিল। এরপরে শুরু হয় পাকিস্তানি শাসন আমল। উনিশশো 1947 সালের পর ভারত বর্ষে বিভক্ত হয়ে যাওয়ার পর বাংলাদেশ পাকিস্তানিদের দুইটা অঞ্চলে বিভক্ত হয়ে যায়। বাংলাদেশ পূর্ব পাকিস্তান নামে পরিচিত হয় এবং পশ্চিমা শাসক গোষ্ঠী সাথে তাল মিলিয়ে পাকিস্তানি শাসকেরা বাংলাদেশকে অর্থনৈতিক প্রতিটি ক্ষেত্রে শোষণ করেছিল। ফলে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমেই অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি পাচ্ছিল। অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছিল। দুই দেশের মধ্যে অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছিল। তারপরে সম্পদ পাচার,
পাকিস্তানি আমলে এই দুই অঞ্চলের মধ্যে, দুটি রাষ্ট্রের মধ্যে প্রায় এই অর্থনৈতিক বৈষম্য বৃদ্ধি পাচ্ছিল, সম্পদ পাচার হয়ে যাচ্ছিল বাংলাদেশ থেকে। বাংলাদেশি কাঁচামাল নিয়ে তারা তাদের শিল্পজাত দ্রব্য তৈরি করত। বৈদেশিক বিনিয়োগে অসমতা দেখা দিয়েছিল, বৈদেশিক সাহায্য বন্টনে অসমতা বৃদ্ধি পাচ্ছিল, সরকারি উন্নয়ন ব্যয়ে বৈষম্য বৃদ্ধি পাচ্ছিল। পাকিস্তান আমলে 1955 সাল থেকে 1970 সালে 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এবং এই উন্নয়ন পরিকল্পনাগুলোতে, পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো দেখা গিয়েছিল যে অধিকাংশ উন্নয়ন ব্যয় পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে উন্নয়নে ব্যয় করা হয়েছে, যার ফলে বাংলাদেশের অংশে পূর্ব পাকিস্তানের কোনো ভারী শিল্প স্থাপন করা হয়নি, কোনো ভালো যন্ত্রপাতি কলকারখানা তৈরি করা যায়নি, আমাদের অর্থনীতি ভালো রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়নি। ফলে সেই সময় বাংলাদেশ উন্নয়নের প্রতিটা ক্ষেত্রে পদে পদে শোষিত এবং বঞ্চিত হচ্ছিল, এবং যারই ফলাফল আমাদের 1971 সালে স্বাধীনতা যুদ্ধ। তাহলে দেখা যাচ্ছে যে বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার এই ঐতিহাসিক প্রেক্ষাপট, এই দুই কারণে ব্রিটিশ শাসনামল এবং পাকিস্তানি শাসনামলের জন্য বাংলাদেশের অর্থনীতি অনগ্রসরতা থেকে গিয়েছে। এরপরে চলে আসে স্বাধীনতা উত্তর বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি। তো আমরা দেখি এখন যে বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। বাংলাদেশের অর্থনীতির মৌলিক বৈশিষ্ট্য। বাংলাদেশের দক্ষিণ এশিয়ার একটি উন্নয়নশীল দেশ, কৃষি প্রধান দেশ। আমরা জানি যে আমাদের প্রায় 75% লোকই কৃষি খাতে নিয়োজিত দেশে। কৃষি খাতের উপর জোর দিয়ে বাংলাদেশের অর্থনীতি মূলত গড়ে উঠেছে। বাংলাদেশের জাতীয় আয়ের সিংহভাগই কৃষিখাত থেকে আসে। তো ব্রিটিশ শাসনামল এবং পাকিস্তানি শাসনামলে জন্য বাংলাদেশে দেখা যায় কি অর্থনীতির যে বৈশিষ্ট্যগুলো প্রধানত অনগ্রসরতার কারণে বাংলাদেশের মৌলিক বৈশিষ্ট্যগুলো কী হয়, আসলে কী দাঁড়ায়, যে যদিও কৃষি অর্থনৈতিক দেশ বলা হচ্ছে, তারপরেও দেখা যায় কি বাংলাদেশের অনুন্নত কৃষি ব্যবস্থা প্রচুর, অনুন্নত কৃষি। এখানে আমরা অনেকগুলো পয়েন্ট দেখবো, যেগুলো পয়েন্টগুলো আমরা আলোচনা করবো বৈশিষ্ট্যগুলো। অনুন্নত কৃষি, অনুন্নত শিল্প, অধিক জনসংখ্যা, এগুলো হচ্ছে প্রধান প্রধান বৈশিষ্ট্য। আমি একটু পয়েন্টগুলো আগে লিখি।
পয়েন্টগুলি প্রধান প্রধান মৌলিক বৈশিষ্ট্য আমাদের দেশে। পয়েন্টগুলি তুলে দিলাম কেন? এই পয়েন্টগুলি সব সময় মনে রাখবে এবং মুখস্থ করে রাখবে। এই পয়েন্টগুলিকে ব্যবহার করে আমরা অনেকগুলি প্রশ্নের উত্তর পাব। কি বলেছি? অনুন্নত কৃষি ব্যবস্থা, কৃষির উপর নির্ভরশীলতা অত্যধিক আমাদের দেশে। যদিও প্রাচীন পদ্ধতিতে দেশে কৃষি চাষ করা হয়, আধুনিক সার, সেচ, বীজ, কীটনাশক এই সমস্ত প্রয়োগ করে কৃষি উন্নয়নকে ত্বরান্বিত করার চেষ্টা চলছে। অনুন্নত শিল্প খাত, অধিক জনসংখ্যাকে কীভাবে কাজে লাগানো যাবে, মানব সম্পদে পরিণত করা যাবে, সেই চেষ্টা হচ্ছে। এই যে ক্রাইটেরিয়াগুলো বা শর্তগুলো আমরা লিখলাম, অনেক ক্ষেত্রেই এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। দিন দিন আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে উন্নয়নের চেষ্টা হচ্ছে এবং তথ্য প্রযুক্তি খাতেও বর্তমানে উন্নত হয়েছে এবং এসবকে কাজে লাগিয়ে সুষ্ঠু পরিকল্পনা গ্রহণের মাধ্যমে, যদিও এগুলি বাংলাদেশের মৌলিক বৈশিষ্ট্য, কৃষি ব্যবস্থা, শিল্প ব্যবস্থা, অনুন্নত যাতায়াত যোগাযোগ ব্যবস্থা, সামাজিক অবকাঠামোর এখনও ওরকমভাবে গড়ে ওঠেনি, সম্পদের পূর্ণ ব্যবহার আমরা এখনও করতে পারিনি। এখনও অনেক প্রাকৃতিক সম্পদ আমাদের রয়েছে যার ব্যবহার আমরা করতে পারছি না, প্রয়োজনীয় টেকনিশিয়ান, প্রকৌশলীর অভাবে। তো এই বৈশিষ্ট্যগুলি থাকা সত্ত্বেও বলা নিজের দক্ষতা, যোগ্যতা, মেধাকে কাজে লাগিয়ে জনশক্তিকে মানব সম্পদে পরিণত করার মাধ্যমে এবং তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং সুশাসনের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আশা করা যাচ্ছে অচিরেই আমরা সেইভাবে উন্নয়নের বৃদ্ধি করতে সক্ষম হব। তাহলে এই পয়েন্টগুলি তোমরা সবাই মনে রাখবে এবং এগুলো মুখস্থ করে নিবে। এবং বাংলাদেশের অর্থনীতি এই চ্যাপ্টারটা, বাংলাদেশের অর্থনৈতিক পরিচয়, এই চ্যাপ্টারটা তোমরা কয়েকবার করে রিডিং করলে এগুলো আয়ত্তে এসে যাবে। এরপরে আমরা দেখব বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা। আমরা দেখি বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার কারণ। বাংলাদেশের অর্থনীতির পশ্চাৎপদতার কারণ। এর আগে আমরা পড়েছিলাম বাংলাদেশের অর্থনীতির ঐতিহাসিক প্রেক্ষাপটে পশ্চাৎপদতার কারণ আলোচনা করেছিলাম। এখন আমরা দেখব স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক পশ্চাৎপদতার কারণগুলো কী হতে পারে। কারণগুলো এটাই যে ব্রিটিশ শাসনামলের জন্য, পাকিস্তানি শাসনামলের জন্য বাংলাদেশে কী দেখা হয়েছিল আমরা জানি। বাংলাদেশে জনগণের জীবনযাত্রার মান নিম্ন হয়েছিল, অনুন্নত কৃষি ব্যবস্থা দেখা দিয়েছিল, শিল্পের খাত অনুন্নত হয়েছিল, অনগ্রসর শিল্প, অনগ্রসর কৃষিখাত, অধিক জনসংখ্যা। এই পয়েন্টগুলোর আলোকেই যা যেখানে লেখা আছে আমরা এই অর্থনৈতিক পশ্চাৎপদতার কারণ বর্ণনা করতে পারবো। সেজন্য বলেছি যে এই পয়েন্টগুলো তোমরা খুব ভালোভাবে আয়ত্ত করে নিবে। খাদ্য ঘাটতি দেখা দিয়েছিল, বেকার সমস্যা, যে হারে জনসংখ্যা বাড়ছে দ্রুত, সেই হারে বেকার সমস্যার সমাধান হয়নি। দেশের প্রায় 33% লোকই বেকার। খাদ্য ঘাটতি রয়েছে আমাদের, জনসংখ্যা অনুপাতে প্রচুর খাদ্য ঘাটতি রয়েছে। প্রতি বছর প্রচুর পরিমাণ খাদ্য আমাদের বাইরে থেকে, বিদেশ থেকে আমদানি করতে হয় এবং আমাদের অর্থনীতি বৈদেশিক সাহায্যের উপর অধিক বেশি নির্ভরশীল হয়ে পড়ছে। আমদানি নির্ভরতা বেশি এবং রপ্তানি
আয় কম আমাদের। সামাজিক এবং ধর্মীয় প্রভাব বা কুসংস্কার এদেশে প্রচলিত রয়েছে। জনগণের মধ্যে শিক্ষার অভাব রয়েছে, বিশেষ করে কারিগরি শিক্ষা, সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি বৃত্তিমূলক শিক্ষার প্রতিও আমাদের জোর দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, রাজনৈতিক অস্থিরতা রয়েছে, আমরা জানি। হ্যাঁ, কোনো কোনো হরতাল, ধর্মঘট এগুলো আমাদের রাজনীতিতে বিদ্যমান রয়েছে, যার ফলে অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। অর্থনৈতিক অনগ্রসরতার জন্য এটাও একটা প্রধান কারণ। সামাজিক যোগাযোগ ব্যবস্থা, অবকাঠামো, রাস্তাঘাট, যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ, এইগুলোর অনগ্রসরতা বা থাকার কারণে দেশের অর্থনৈতিক উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তাহলে এই পয়েন্টগুলোর আলোকে আমরা এই অর্থনৈতিক পশ্চাৎপদতার কারণ আলোচনা করতে পারি। তারপরে কীভাবে আমরা এই অর্থনৈতিক অনগ্রসরতা থেকে উত্তরণ করতে পারি বা কীভাবে এই সমস্যার সমাধান করতে পারি, অনগ্রসরতার কারণগুলো থেকে কীভাবে আমরা বেরিয়ে আসতে পারি। সেজন্য আমাদের কী করতে হবে? শিক্ষা ব্যবস্থাকে মজবুত করতে হবে। আমরা জানি আমাদের বর্তমানে যে আমাদের বাজেটের একটা বিরাট অংশ শিক্ষা খাতে ব্যয় করা হয়। দেশে নারী শিক্ষার উন্নয়ন ঘটছে, হ্যাঁ, তারপরে দেশের সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি বৃত্তিমূলক শিক্ষার প্রসার ঘটেছে এবং আরও ঘটছে, আরও ঘটবে। সেই সাথে তথ্য প্রযুক্তি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। তো এই খাতগুলোকে আমাদের উন্নয়ন করতে হবে, শ্রমশক্তিকে কাজে লাগাতে হবে, তাদেরকে উপযুক্ত ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে, শিক্ষা দিতে হবে। সব মানুষ শক্তিকে, জনসংখ্যাকে বোঝা না ভেবে তাকে মানব সম্পদে পরিণত করার চিন্তা করতে হবে, সেই লক্ষ্যে কাজ করতে হবে। প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং প্রাকৃতিক সম্পদের পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে হবে এবং প্রাকৃতিক সম্পদের ব্যবহার যেন যথাযোগ্য জায়গায় হয় সেটা দেখতে হবে। কৃষি ব্যবস্থার আধুনিকীকরণ করতে হবে। উন্নত কৃষি, সেচ, সার, কীটনাশক ব্যবহার কৃষকের মাঝে এগুলি প্রচলন করতে হবে। আধুনিক যন্ত্রপাতি নিয়ে কৃষি ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিল্প খাতে উন্নয়ন করতে হবে। কৃষি খাতে যে কাঁচামাল রয়েছে সেইগুলি ব্যবহার করে দেশীয় শিল্প রক্ষা করতে হবে, দেশের শিল্প প্রসার ঘটাতে হবে। ক্ষুদ্র কুটির শিল্পগুলো সংস্কার করতে হবে। হ্যাঁ, বেকার সমস্যার সমাধান করতে হবে। আত্মকর্মসংস্থানের প্রতি নজর দিতে হবে বেশি করে। খাদ্য ঘাটতি পূরণ করার জন্য প্রচুর পরিমাণে খাদ্য উৎপাদন করতে হবে। খাদ্য উৎপাদনের জন্য প্রচুর কৃষি জমি তৈরি করতে হবে। দুর্বল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করতে হবে। যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো গড়ে তুলতে হবে। রাস্তাঘাটের উন্নয়ন করতে হবে। ব্রিজ নির্মাণ করতে হবে, যেগুলো হচ্ছে। আমরা জানি বাংলাদেশে বর্তমানে যোগাযোগ খাতে ব্যাপক পরিবর্তন আসছে, যেগুলো আমাদের উন্নয়নকে ত্বরান্বিত করবে। মূলধনের অভাব দূর করতে হবে, কারণ যে কোনো উন্নয়নমূলক কাজে মূলধন একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এভাবে আমরা আমাদের এই অর্থনৈতিক পশ্চাৎপদতার এই কারণগুলো দূরীভূত করে উন্নয়নের পথকে ত্বরান্বিত করতে পারি, উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পারি। তাহলে এই ক্রাইটেরিয়াগুলো এজন্য বলেছি যে এইগুলো ভালো করে তোমরা আয়ত্ত করো। এই ক্রাইটেরিয়াগুলো ব্যবহার করেই আমরা আরও কিছু করতে পারবো। বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক
সমস্যা, এগুলি বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা। এগুলোর আলোকেই আমরা আলোচনা করব। যেমন কি বাংলাদেশের জনগণের মাথাপিছু আয় কম, জীবনযাত্রা নিম্ন, অপ্রতুল কৃষি ব্যবস্থা, অনির্ভরশীল শিল্প ব্যবস্থা, এই ক্রাইটেরিয়াগুলো। সামাজিক ধর্মীয় প্রভাব, শিক্ষার অভাব, অদক্ষ শ্রমশক্তি, মানব সম্পদের অভাব, এগুলোই বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক প্রধান সমস্যা। এই পয়েন্টগুলোই এবং বলা হচ্ছে যে বাংলাদেশের এই মৌলিক অর্থনৈতিক সমস্যা থেকে আমরা কীভাবে উত্তরণ পেতে পারি। সীমিত বাজার ব্যবস্থা, আমাদের দক্ষ লোকবল নেই, দক্ষ শ্রমশক্তি নেই, তারপরে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, গতিশীল সাজের উপর নির্ভরশীলতা রয়েছে, খাদ্য ঘাটতি রয়েছে। এগুলো বাংলাদেশের অর্থনৈতিক মৌলিক সমস্যা। এবং এই মৌলিক সমস্যা থেকে উত্তরণের উপায় কী? উত্তরণের উপায় হচ্ছে যে খাতে সমস্যা রয়েছে এই খাতগুলোর উন্নয়ন করতে হবে। প্রতিটা সেক্টরে আমাদেরকে উন্নয়ন করতে হবে। কৃষিখাতের উন্নয়ন করতে হবে, শিল্প খাতের উন্নয়ন করতে হবে, জনসংখ্যাকে কাজে লাগাতে হবে, মানব সম্পদে পরিণত করতে হবে, খাদ্য ঘাটতি দূর করতে হবে, অধিক উৎপাদনের ব্যবস্থা করতে হবে, আত্মকর্মসংস্থানের মাধ্যমে বেকার সমস্যার সমাধান করতে হবে। এগুলোর মাধ্যমে আমরা আমাদের মৌলিক অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পেতে পারব। তাহলে তাহলে এখানে আমরা সমস্যা থেকে এমনকি যে বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক সমস্যা আলোচনা করো এবং কীভাবে এই মৌলিক অর্থনৈতিক সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারি। এই বাংলাদেশের অর্থনৈতিক পরিচয় এই চ্যাপ্টার বা বাংলাদেশের অর্থনৈতিক দ্বিতীয় পত্র আলোচনায় তোমরা যত বেশি তথ্য সংগ্রহ করে দিতে পারো, যত বেশি লেটেস্ট ইনফরমেশন এখানে অ্যাড করতে পারো, তত বেশি অ্যান্সারগুলো তোমাদের জন্য ভালো হবে। যেমন বাংলাদেশের বর্তমান মাথা পিছু আয় কত, মুদ্রাস্ফীতির হার কত, এগুলি যদি যত লেটেস্ট ইনফরমেশন আমরা দিতে পারবো, বর্তমান জনসংখ্যা হার কত, এগুলি যত বেশি লেটেস্ট ইনফরমেশন আমরা দিব তত বেশি তথ্যবহুল হবে এবং তত বেশি তোমাদের জন্য ভালো হবে। আর তোমাদের যেহেতু এমসিকিউ আছে, তোমরা চ্যাপ্টারটা বারবার করে রিভিশন দিয়ে পড়বে, রিডিং করবে। তাহলে তোমরা এই চ্যাপ্টার থেকে সেকেন্ড পেপারটাও খুব ভালো মার্কস পাবে। ফার্স্ট পেপারে যেমন তোমাদের অনেক চিত্র রয়েছে, অনেক তালিকা রয়েছে, সেখানে অনেক আঁকতে হয়, কিন্তু সেকেন্ড পেপারে তোমাদেরকে অনেক লিখতে হবে, অনেক বেশি লিখতে হবে। তো এই চ্যাপ্টার থেকে আমরা আরও যা যা দেখতে পারি, দেখি একটু। আরও যা যা আমরা করতে পারি, এগুলো তোমরা তুলে নাও। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, একটু ভৌগোলিক অবস্থান সম্পর্কে এবং বাংলাদেশের আয়তন, সীমানা, এগুলো বাংলাদেশের অর্থনৈতিক পরিচয় এই চ্যাপ্টারে রয়েছে। ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ, ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিবেশ। বাংলাদেশ একটি সুপ্রাচীন ঐতিহ্যের দেশ। স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের বাহিরে আমরা জানি রাষ্ট্র বাংলা জনগণের বিস্তার। বাংলাদেশের বাহিরে ভারতের পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা ও আসাম রাজ্যের কিছু অংশ এবং মিয়ানমারের আরাকানে বাংলা ভাষাভাষী লোক বাস করে। বর্তমান বিশ্বে বাংলা ভাষাভাষী লোকের সংখ্যা প্রায় 25 কোটি।
71 সালের মুক্তিযুদ্ধ সংগ্রামের মাধ্যমে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এবং আমরা জানি যে ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। এটি প্রায় 20 ডিগ্রি 34 ডিগ্রি উত্তর হতে আর 26 ডিগ্রি বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান, এটা কি যে 20 ডিগ্রি 34 ইঞ্চি উত্তর থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষরেখা অবস্থিত, এবং 88 ডিগ্রি 01 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা থেকে দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। তাহলে বাংলাদেশ এশিয়া মহাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত এবং 20 ডিগ্রি 34 ইঞ্চি উত্তর থেকে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষরেখায় অবস্থিত, এবং 88 ডিগ্রি 1 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা রেখা থেকে 92 ডিগ্রি 41 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা রেখায় অবস্থিত। এবং এই মাঝামাঝি দিয়ে বাংলাদেশের কর্কট ক্রান্তীয় রেখা চলে গেছে, ফলে দেশীয় ক্রান্তীয় অঞ্চল অবস্থিত। এবং বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার। এবং বাংলাদেশের 3 দিকেই ভারত রাষ্ট্র, কেবল দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত, এবং উত্তরে ভারতের পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি জেলা, কুচবিহার, আসাম, মেঘালয়, পূর্বে ভারতের আসাম ও ত্রিপুরা এবং মায়ানমার, পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে বঙ্গোপসাগর অবস্থিত। আর বাংলাদেশের মোট সীমারেখা কত? বাংলাদেশের মোট সীমারেখা 5,138 কিলোমিটার। এদের মধ্যে স্থল সীমা হচ্ছে কত? তাহলে এইটা হচ্ছে কি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। মোট আয়তন, স্থল সীমারেখা, স্থল সীমা, হ্যাঁ, এত। এবং আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর উপকূলের রেখার দৈর্ঘ্য হচ্ছে 711 কিলোমিটার। দক্ষিণে বঙ্গোপসাগরের আয়তন হচ্ছে 711 কিলোমিটার। এভাবে ভৌগোলিক অবস্থানে বাংলাদেশের ভৌগোলিক সুবিধাগত অবস্থানে রয়েছে। অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর নির্ভর করে একটি দেশের জলবায়ু, প্রাকৃতিক পরিবেশ, সম্পদ, সময় বলা ইত্যাদি উপর নির্ভর করে দেখা যায় যে বাংলাদেশ একটা ভৌগোলিক সুবিধাজনক অবস্থানে রয়েছে। এবং ভৌগোলিক অবস্থানের জলবায়ুগত সমস্ত পার্থক্যগত কারণে দেশের অর্থনৈতিক কার্যাবলীর উপর প্রভাব বিস্তার করে। আর তাই বাংলাদেশ কৃষি, শিল্প, বাণিজ্য ক্ষেত্রে বেশ সুযোগ সুবিধা পেয়ে থাকে, এবং এসব বাণিজ্যের ক্ষেত্রে কী হয়, এই প্রভাবগুলো পড়ে। সমুদ্র হতে দূরত্ব এবং সমুদ্রের অবস্থান অনুসারে বিভিন্ন দেশের অবস্থান মহাদেশীয়, ক্রান্তীয়, উপদ্বীপীয় এবং দ্বীপীয় হয়ে থাকে। এগুলোর অবস্থানের উপর ভিত্তি করে দেখা যায় যে বাংলাদেশ বেশ একটি ভৌগোলিক সুবিধাজনক অবস্থানে রয়েছে। আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্প, কৃষি ইত্যাদি ক্ষেত্রে আমরা কী করি, উন্নতি লাভ করতে পারি এই অবস্থানের কারণে। এবং এই প্রান্তীয় অবস্থানের জন্য বিভিন্ন দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক যোগাযোগ আমাদের সুবিধা হয়েছে আমাদের জন্য বিভিন্ন দেশের সাথে। এগুলো তোমরা তুলে নাও পয়েন্টগুলো।
তাহলে বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্য। বাংলাদেশের ভৌগোলিক বৈশিষ্ট্যসমূহ কি হতে পারে? যে আবহাওয়া জলবায়ু বাংলাদেশের অন্যতম প্রধান ভৌগোলিক বৈশিষ্ট্য। বাংলাদেশের আবহাওয়া মৃদু নাতিশীতোষ্ণ মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হয় বলে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, বায়ুমণ্ডল আর্দ্র জলীয় থাকে। আরেকটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে বাংলাদেশের বনভূমি বা ভূপ্রকৃতির বৈশিষ্ট্য হচ্ছে নবভূমি। বাংলা অধিকাংশ ভূভাগই হচ্ছে অপেক্ষাকৃত নতুন। বাংলাদেশের এই ভৌগোলিক উপাদানের প্রভাবে কি হয়? অর্থনৈতিক বৈশিষ্ট্যের উপর এটা প্রভাব বিস্তার করে, বিহান প্রক্রিয়ার উপর প্রভাব পড়ে, যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব পড়ে, মানুষের চরিত্রের উপর সৃষ্টিতে এটি প্রভাব পড়ে, পরিবহন ব্যবস্থার উপর প্রভাব পড়ে, প্রশাসন ব্যবস্থার উপর প্রভাব পড়ে, নগর শিল্পায়নের উপর প্রভাব পড়ে, মানুষের পোশাক পরিচ্ছদের উপর প্রভাব পড়ে, ধর্মীয় সংস্কৃতির উপর এই প্রভাব পড়ে। মানব জীবনে ভৌগোলিক উপাদানের প্রভাব। ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে এই বৈশিষ্ট্যগুলি কী করে? মানব জীবনে প্রভাব বিস্তার করে। কীভাবে করে? মানুষের জনসংখ্যার উপর প্রভাব বিস্তার করে, পোশাক পরিচ্ছদের উপর প্রভাব বিস্তার করে, অপরাধ প্রবণতার উপর প্রভাব বিস্তার করে, খাদ্যাভ্যাসের উপর প্রভাব পড়ে। অর্থাৎ যে প্রভাবগুলো কী করে? যে জনসংখ্যার উপর প্রভাব পড়ে, কি বললাম, জনসংখ্যার উপর প্রভাব পড়ে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো। তাহলে দেখা যাচ্ছে যে ভৌগোলিক বৈশিষ্ট্যগুলো, ভৌগোলিক উপাদানের এই প্রভাবগুলো জনগণের জীবনযাত্রার মানের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করে। একটি দেশে জনগণের পোশাক পরিচ্ছদ, তাদের খাদ্যাভ্যাস, তাদের আচার আচরণ, রাজনৈতিক পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ সব কিছুই কিন্তু তার ভৌগোলিক এবং প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে গড়ে ওঠে। তাহলে বাংলাদেশের অর্থনীতির এই পরিচয়, এই চ্যাপ্টার থেকে আজকে আমরা যা যা পড়লাম, যে বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট, অর্থনৈতিক অনগ্রসরতার কারণ, মৌলিক অর্থনৈতিক সমস্যা, বাংলাদেশের মৌলিক অর্থনৈতিক বৈশিষ্ট্য, ভৌগোলিক প্রাকৃতিক পরিবেশ, এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়াশোনা করে আসো, আয়ত্ত করো। নেক্সট ক্লাসে আমরা বাকি দেখবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।